সিভিলস চত্বরে লাখো মানুষের উচ্ছ্বাস। দেশের মাটিতে জমকালো সংবর্ধনা পেল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। সমর্থকদের ভালোবাসায় সিক্ত বিশ্বকাপ জয়ী দল। হৃদয় ভাঙা কষ্ট নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছে আর্জেন্টিনা। বিমানবন্দরে লাল গালিচার সংবর্ধনা। ফাইনালের পর হাতাহাতির কারণ তদন্ত করবে ফিফা। যোগ্য দলের হাতেই উঠেছে বিশ্বকাপ, বললেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ফিফার ৪৮ দল স্কিম সফল। মেসিকে ২০৩০ বিশ্বকাপেও দেখার আশা। সে যে ৩৯ বছর বয়সে এখনো মেইন প্লেয়ার অফ দ্য টিম, এটা তো তার জন্য একটা বড় কাজ। এবং জাতীয় পর্যায়ে আনুষ্ঠানিক পথ চলা শুরু নতুন করে স্পোর্টসের। প্রতিটি ডিসিপ্লিনের সেরা ক্রীড়াবিদরা পাবেন বিনামূল্যে পড়াশোনার সুযোগ, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি মালিহা সুহরওয়ার্দী। যোগ্য দলের হাতেই উঠেছে বিশ্বকাপের শিরোপা। ফাইনালের মহারণে আর্জেন্টিনার চেয়ে সব বিভাগে স্পেন এগিয়ে ছিল বলে মনে করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ২০৩০ বিশ্বকাপেও মেসি খেলবেন বলে আশা তার। ব্যক্তিগত পুরস্কার না পেলেও একক চেষ্টায় মেসি যেভাবে দলকে ফাইনালে তুলেছেন তা অন্য কারো পক্ষেই সম্ভব হতো না বলে মনে করেন বাফুফে সভাপতি। ৪৮ দলের বিশ্বকাপ আয়োজনকে সফল হিসেবে দেখছেন তাবিথ। নিউ জার্সিতে স্প্যানিশ সাম্রাজ্যের পতন হয়েছে আর্জেন্টিনার। ১৬ বছর পর দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মুকুট পুনরুদ্ধার করেছে স্পেন। দীর্ঘ ১ মাসেরও বেশি সময় ধরে ফুটবল উন্মাদনায় বুঁদ হয়েছিল বাংলাদেশও। ২৩তম আসরের ফাইনালের রোমাঞ্চ ছুঁয়ে গেছে বাফুফের সভাপতি তাবিথ আউয়ালকেও। ফাইনালে আকাশি সাদা শিবিরের হৃদয় ভাঙলেও বিশ্বকাপে মেটলাইফে যোগ্য দলের হাতেই ট্রফি উঠেছে বলে মনে করেন বাফুফের সভাপতি। আই জাস্ট থিঙ্ক স্পেন আরও বেশি ভালো খেলেছে। আমার মনে হয় কেউ খারাপ খেলেছে, বাট আই থিঙ্ক স্পেন এক্সেপশনালি ভালো খেলেছে ইন অল পজিশনস অ্যান্ড অল কোয়ার্টার্স। আর্জেন্টিনার সাইড থেকে আর্জেন্টিনার গোলকিপারটা মনে হয় সবচেয়ে বেশি বেটার পারফর্ম করেছিল। মহাকাব্য রচনা করতে পারেননি লিওনেল মেসি, তবে আর্জেন্টিনাকে ফাইনালে ওঠার পেছনে এককভাবে যে অবদান মেসি রেখেছেন তা অন্য সবকিছুর ঊর্ধ্বে বলে মনে করেন তিনি। রেকর্ড গড়ে ২০৩০ বিশ্বকাপেও মেসির খেলার সম্ভাবনা দেখেন তাবিথ আউয়াল। অন্য প্লেয়াররা তো টিমটাকে টেনে ফাইনালে জানতে পারে না, বাট ইফ ইউ লুক অ্যাট মেসির কিন্তু লাস্ট 3টা ম্যাচ আর্জেন্টিনাকে কিন্তু সেই কিন্তু শেষের দিকে ঘুরায় কিন্তু ফাইনালে নিয়ে আসছে। এখন আর কত একটা প্লেয়ার দায়িত্ব নিবে, বা একটা জায়গায় তো ভাগ্য তো আবার সাথে দেয় না। এই বয়সে উচিত ছিল দেখা যে আর্জেন্টিনাতে অন্য আরেকটা মেসি বা অন্য আরেকটা বেটার প্লেয়ার দলের হাল ধরেছিল। আর সে যে ৩৯ বছর বয়সে এখনও মেইন প্লেয়ার অফ দ্য টিম, এটা তো তার জন্য একটা বড় পাওয়া। এবারের বিশ্বকাপে একাধিক ম্যাচে প্রশ্নবিদ্ধ ছিল রেফারির সিদ্ধান্ত, তবে বিশ্বকাপের মঞ্চে রেফারিদের পক্ষপাতিত্বের সুযোগ নেই বলে মনে করেন তাবিথ। ৪৮ দলের বিশ্বকাপের সফল আয়োজনে মুগ্ধ হলেও ভবিষ্যতে ইউরোপের কোটা কমানোর পক্ষে বাফুফের সভাপতি। কিছু প্লেয়ার থাকে যারা কিন্তু একটু এক্সেপশনাল। ন্যাচুরালি মেসি এদের মতো প্লেয়ারদের উপরে যখন কোনো অ্যাটাক আসে, ফাউল আসে, রেফারিরা হয়তো আর একটু প্রোটেক্টিভ মেজার্স নেয়। এটা বায়াস বলা ঠিক হবে না, বাট এটা হয়তো স্ট্রেচিং দ্য লিমিট। আমি কিন্তু ইউরোপিয়ান কোটা বাড়ানোর একটু বিপক্ষে, কারণ আপনি দেখবেন যে 40 টিমস হওয়াতে 16টা ইউরোপের দেশ আসছে, 12টা গ্রুপ। তার মানে কিন্তু 12টা ইউরোপিয়ান দল চান্স পায় স্ট্রেট গ্রুপ চ্যাম্পিয়ন হইতে। অ্যান্ড এবার কিন্তু আপনি দেখছেন 10টা ইউরোপিয়ান টিম কিন্তু নেক্সট রাউন্ডে উঠে গিয়েছিল। সো এখানে আমি মনে করি যদি একটু কোটা ইউরোপটা কমায় অন্য কন্টিনেন্টের করে যদি বাড়ানো যেত তাহলে একটু বেটার হতো। ইউরোপ কোটা কমে এলে অন্য দলগুলোর জন্য বিশ্বকাপের পরের রাউন্ডে জায়গা করে নেওয়া সহজ হবে বলে মনে করেন বাফুফের সভাপতি। আমার মনে হয়েছিল হয়তো জিততে পারবে না। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। অনেক কিছু তো হতে পারে, ইমার্জেন্সি এমন তো না যে আপনাকে। এবারের বিশ্বকাপে বিতর্ক আর সমীকরণ হাত ধরাধরি করে চলেছে। গোল্ডেন বল পুরস্কার যার ৯তম সংস্করণ। লিওনেল মেসিকে পেছনে ফেলে কেন গোল্ডেন বল উঠল স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে? মাঠের ম্যাজিক নাকি ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস? ব্যক্তিগত স্কিল নাকি দলের জয়ে অলরাউন্ড পারফরমেন্স? ঠিক কোন বিবেচনায় ঘটল এই ঘটনা? আবেগ সরিয়ে চলুন জেনে নেই ফুটবলীয় ব্যাকরণ কি বলছে।
গোল্ডেন বল দেওয়ার নিয়মটা আসলে কি? অনেকেই মনে করেন শুধু গোল বা অ্যাসিস্টেই এই পুরস্কারের মাপকাঠি, কিন্তু ফিফা বলছে টুর্নামেন্টের অফিসিয়াল টেকনিক্যাল স্টাডি গ্রুপ এবং অনুমোদিত মিডিয়া প্যানেলের ভোটে সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়। এখানে একজন খেলোয়াড়ের পজিশন ভিত্তিক কার্যকারিতা, দলের জয়ে তার সরাসরি প্রভাব, চাপের মুখে পারফর্ম করার ক্ষমতা এবং পুরো টুর্নামেন্টে পারফরমেন্সের ধারাবাহিকতার উপর ভিত্তি করে দেয়া হয় রেটিং পয়েন্ট। এবার আসা যাক রদ্রির ফুটবলীয় ব্যাখ্যায়। আধুনিক ফুটবলে রদ্রি হলেন একজন কমপ্লিট মিডফিল্ডার। এই টুর্নামেন্টে রদ্রির পাসিং অ্যাকুরেসি 90%-এর উপর। ডিফেন্সিভ থার্ড থেকে বল কেড়ে নিয়ে উইঙ্গার বা স্ট্রাইকারদের পায়ে বল যোগান দেয়া, বিপক্ষ দলের কাউন্টার অ্যাটাক মাঝমাঠেই ধ্বংস করে দেয়া এবং দলের খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে রদ্রি ছিলেন অনন্য। ফুটবলীয় পরিভাষায় যাকে বলা হয় ডিকটেটিং দ্য গেম। রদ্রি শুধু নিজে খেলেননি, পুরো দলকে খেলিয়েছেন। তাহলে মেসি কেন পেলেন না? লিওনেল মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা। এই টুর্নামেন্টেও হয়তো তার কিছু জাদুকরী মুহূর্ত ছিল, কিন্তু আধুনিক ফুটবলের ডেটা অ্যানালিটিক্স বলছে মেসির ওয়ার্ক রেট এবং অফ দ্য বল কন্ট্রিবিউশন রদ্রির চেয়ে বেশ কম ছিল। মেসি এখন এক বা দুটো জাদুকরী পাসে ম্যাচ জেতাতে পারেন, কিন্তু আধুনিক ফুটবল হাই প্রেসিং এবং 90 মিনিটের ধারাবাহিকতার উপর জোর দেয়। মেসি যেখানে নির্দিষ্ট কিছু মুহূর্তে আলো ছড়িয়েছেন, রদ্রি সেখানে টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ পর্যন্ত প্রতি মিনিটে দলের রক্ষণ এবং আক্রমণে ভারসাম্য ধরে রেখেছেন। সহজ কথায়, মেসি যদি হন ফুটবলের কবিতা, রদ্রি তবে নিখুঁত গাণিতিক সমীকরণ। আর টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি এবার কবিতার চেয়ে মাঠের কার্যকারিতা এবং ট্যাকটিক্যাল ধারাবাহিকতাকেই বেশি নম্বর দিয়েছে। আর ঠিক এই ফুটবলীয় কারণেই মেসির জনপ্রিয়তাকে ছাপিয়ে গোল্ডেন বলের ট্রফিটা উঠেছে রদ্রির হাতে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা ও হৃদয় উজাড় করা ভালোবাসায় ফুটবলারদের বরণ করে নেন সমর্থকরা। তবে দলের সঙ্গে দেশে ফেরেননি মেসি ও রদ্রিগো ডি পল। প্রচণ্ড বৃষ্টি ও তীব্র ঠান্ডা উপেক্ষা করে ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে আসেন লাখো সমর্থক। বিশ্বকাপ না জিততে পারলেও দেশের প্রতি ফুটবলারদের এমন নিবেদনে খুশি তারা। বুয়েনোস আইরেসের এজেইজা বিমানবন্দরে লাখো মানুষের ঢল। 4 বছর আগে লুসেইলে মরুর বুকে ঝড় তোলার পর যখন এই দলটাই বিমানবন্দরে নেমেছিল, 36 বছর পর শিরোপা জয়ের উৎসবে মেতে উঠেছিল পুরো দেশ। বিশ্বকাপ জয়ীদের বীরত্ব গাথায় ছেয়ে গিয়েছিল চারপাশ। 4 বছর পর আবারও শিরোপার মঞ্চে পা রেখেছিল আলবিসেলেস্তে। তবে এবার ভাগ্য বিধাতা সহায় হয়নি। ফাইনালের মহারণে স্পেনের কাছে হেরে হৃদয় ভাঙার কষ্ট নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা। ইন্টার মায়ামির হয়ে খেলা থাকায় দলের সঙ্গে আসেননি আলবিসেলেস্তেদের কাতার বিশ্বকাপ জয়ের রূপকার লিওনেল মেসি। দলের সঙ্গে ফেরেননি রদ্রিগো ডি পলো। তবে বিশ্বকাপ জিততে না পারলেও ভালোবাসার রং ফিকে হয়নি সমর্থকদের। বিশ্বকাপের ফাইনালে হারের পর থেকেই স্ক্যালোনির দলকে হৃদয় উজাড় করা ভালোবাসায় বরণ করে নিতে বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় অপেক্ষা করতে থাকেন সমর্থকরা। প্রচন্ড বৃষ্টি, তীব্র ঠান্ডা, তবে তা ভাঙতে পারেনি আলবিসেলেস্তে সমর্থকদের মনোবল। লাল গালিচা সংবর্ধনা ও মিলিটারি ব্যান্ড দিয়ে রানওয়েতে স্বাগত জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বৈরী আবহাওয়ার মাঝে নীল সাদা ছাতা আর জাতীয় পতাকা হাতে হাজির হন সমর্থকরা। বিশ্বকাপ না জিততে পারার কষ্ট ভুলে গেছেন তারা, বরং রানার্স আপ হলেও এই দলটার দেশের প্রতি নিবেদনে খুশি সমর্থকরা। ভবিষ্যতেও আলবিসেলেস্তেদের কাছে এমনটাই চান তারা। ছাদ খোলা বাসে পুরো শহর ঘুরে বেরিয়েছেন ফুটবলাররা, দিয়েছেন সমর্থকদের ভালোবাসার জবাব। তবে এর মাঝেও উশৃঙ্খল কিছু সমর্থকদের সঙ্গে হাতাহাতির ঘটনা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন। পারভিন আক্তার, সময় সংবাদ। আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো নতুন কুড়ির প্রথম আসরের জাতীয় পর্যায়ের খেলা। সুইমিং কমপ্লেক্সের সাঁতার ইভেন্টের মধ্য দিয়ে দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুড়ি স্পোর্টসের চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন এবং মার্শাল আর্টসের মতো খেলাগুলো এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। আগামী 27 জুলাই আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী দিনে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সব ইভেন্টের সেরা খেলোয়াড়দের বিকেএসপিতে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হবে বলে জানান আমিনুল হক।
সেপ্টেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত বাংলাদেশ সফরে আসার ব্যাপারে আশার বাণী শোনালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সমস্যা সমাধানে দুদেশের সরকারি পর্যায় থেকে আলোচনা চলছে বলে জানান আমিনুল হক। ক্রিকেট যেহেতু আমাদের বিশ্ব ক্রিকেটে আমাদের অত্যন্ত সুদৃঢ় একটি অবস্থান রয়েছে, সেই ক্ষেত্রে বিগত সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করে বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে যে একটি টানাপোড়েন হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইতিমধ্যে আমি নিজেই আমাদের যে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আমি কথা বলেছি, তারাও আমাদের সাথে কথা বলেছে। তারা সবাই ওয়েট করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে। আসার পরে বিগত সময় যে ছোট্ট একটি যে ঘটনাকে কেন্দ্র করে যেই একটি টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সকল দেশের সাথেই আমাদের যে স্পোর্টস ডিপ্লোমেসি, আমাদের যে যোগাযোগ চলাচল সব কিছুই খুব স্বাভাবিকভাবেই সেটা চলমান থাকবে। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তামিম হোসেন। নতুন করে স্পোর্টসের উদ্বোধন ও বাংলাদেশ জাতীয় দলের ভারতের বিপক্ষে হোম সিরিজের বিষয়ে সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আমার পিছে চলছে নতুন করে স্পোর্টসের যেই ক্রিকেট ইভেন্ট, এবং আমি যদি দেখাতে চাই যে সকাল থেকেই আসলে জাতীয় পর্যায়ের যে খেলা, সেই খেলা ক্রিকেট ইভেন্ট এখানে অনুষ্ঠিত হয়েছে। এর আগে সুইমিং কমপ্লেক্সে আসলে সাঁতারের প্রতিযোগিতা যেটা ছিল, সেখানের জাতীয় পর্যায়ের যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদের আসলে পুরস্কৃত করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা যদি বলি যে আসলে এই ইভেন্টটা নতুন সরকার ক্ষমতায় আসার পরেই আসলে আমিনুল হক এই ইভেন্টটা চালু করেন, এবং এই ইভেন্টের কিন্তু ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে, এবং সারা দেশ থেকে জেলা এবং বিভাগীয় পর্যায় শেষে এখন এটা আসলে জাতীয় পর্যায়ের চলে এসেছে। এবং আমরা যদি বলি যে আসলে এখানে যারা তরুণ ক্রীড়াবিদ রয়েছেন সব ইভেন্টের, আমি যদি ক্রিকেট, ফুটবল, কাবাডি সব ইভেন্টের আসলে খুদে ক্রীড়াবিদরা এখানে অন্তর্ভুক্ত হয়েছেন, যেটা আসলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য অনেক ভালো একটা বার্তা। তবে একটা প্রশ্ন তার কাছে ছিল যে আসলে এদের ভবিষ্যৎটা কি হতে পারে, বা এরা কি আসলে এই ইভেন্টটা খেলার পরে এদের থেমে যেতে হবে কিনা। কিন্তু সেখানে ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন যারা আসলে এখান থেকে সেরা প্লেয়ার নির্বাচিত হবেন তাদেরকে নিয়ে কিন্তু বিশেষ একটা পরিকল্পনা আছেন। তাদেরকে নিয়ে কিন্তু বিকেএসপিতে বিনামূল্যে যেই পড়াশোনার ব্যবস্থা এবং ক্রীড়া প্রশিক্ষণ, সেই ব্যবস্থা কিন্তু করে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। তাদের সব খরচ আসলে সরকার বহন করবে। তো অবশ্যই এটা আসলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য অনেক ভালো একটা বার্তা। এবং এরই পাশাপাশি যদি আমরা আরেকটা বিষয় যেতে চাই, যেটা নিয়ে খুব বেশি আলোচনা ছিল, যে আসলে ক্রিকেটের ভারত দল বাংলাদেশে আসবে কিনা। আমরা জানি যে আসলে রাজনৈতিক পরিস্থিতির পরে যেই সমস্যা তৈরি হয়েছিল, ভারত বাংলাদেশে আসবে কিনা এ নিয়ে অনেক দোটানা ছিল। গত বছর আসার কথা ছিল, শেষ পর্যন্ত সেটা হয়নি, কিন্তু এবছরের সেপ্টেম্বরে আসলে তাদের আসার কথা রয়েছে, কিন্তু সেটাও তারা আসবে কিনা সেটা নিয়ে অনেক অনিশ্চয়তা ছিল। তবে আজকে ক্রীড়া প্রতিমন্ত্রী জানালেন যে আসলে তাদের যে সরকারি পর্যায়ে রয়েছে সেখানে তিনি আলোচনা করেছেন, এবং তারা সেই আলোচনাটা চালিয়ে যাচ্ছেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে আসলে সেপ্টেম্বরই আসলে ভারতকে বাংলাদেশে আনার তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। এবং এর সাথে কিন্তু অনেক কিছু জড়িত। আপনারা জানেন যে আসলে সামনে বাংলাদেশে এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে, এবং সেক্ষেত্রে আসলে ভারতের দল যদি আসলে এশিয়া কাপের আগে বাংলাদেশে এসে যায়, তাহলে কিন্তু আসলে এশিয়া কাপের সময় যে একটা নিরাপত্তা নিয়ে যে বিষয়টা থাকবে, ভারত দল এর আগে দেখেছি পাকিস্তানে যায়নি নিরাপত্তা ইস্যুতে, বাংলাদেশের সাথেও কিন্তু সম্পর্কটা মাঝখানে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু ওই সম্পর্কটা এখন অনেক ডেভেলপ হয়েছে। সে জায়গা থেকে যদি ভারত দল এশিয়া কাপের আগে বাংলাদেশের এই সফরটা করে, তাহলে কিন্তু এশিয়া কাপ নিয়ে বাংলাদেশের যে দুশ্চিন্তা সেটা কিন্তু আসলে বাংলাদেশের কমে যাবে। কারণ এশিয়া কাপের মতো ইভেন্ট বাংলাদেশে এবছর শিডিউল অনুযায়ী বাংলাদেশে হওয়ার কথা। তবে যদি ভারত ব্যাগরা দেয়, সেক্ষেত্রে কিন্তু আসলে ইভেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যেতে পারে, অথবা বাংলাদেশ থেকে সরে যেতে পারে। কিন্তু ভারতকে এই জন্যই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক বেশি চেষ্টা করছে যে আসলে ভারতকে যেই সেপ্টেম্বরের শিডিউল সিরিজ আছে, এই সিরিজে যেন বাংলাদেশকে আনা যায়। এবং আমরা যদি বলি যে আসলে ভারতের
যে বর্তমান দলটা রয়েছে তারা কিন্তু আসলে ইভেন ভারতের যেই বর্তমান বোর্ড সভাপতি এবং আইসিসি চেয়ারম্যানের সঙ্গে কিন্তু বর্তমান বিসিবি প্রেসিডেন্টের অনেক যোগাযোগ হয়েছে এবং তাদের সঙ্গে একটা সুসম্পর্ক আছে বলে আমরা জানতে পেরেছি। তো সেই জায়গা থেকে কিন্তু তামিম ইকবালের জায়গা থেকে চেষ্টা করছেন যে আসলে তাদের যেভাবেই হোক ভারতকে যেন সেপ্টেম্বরেই বাংলাদেশে আনা যায়। এছাড়া ক্রীড়া প্রতিমন্ত্রীও কিন্তু বারবার করে জানালেন যে আসলে তারা সরকারি পর্যায় থেকে আলোচনা করছে এবং সেটা দুই দেশের সরকারের মধ্যে আলোচনা চলছে এবং সেই আলোচনাটা ইতিবাচকভাবে দেখছেন এবং তিনি বিশ্বাস করেন যে আসলে যে সেপ্টেম্বরেই আসলে ভারত দল বাংলাদেশে আসবে। তো মিরপুর থেকে নতুন কুড়ি এবং ভারত দলের বাংলাদেশ সফর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম মিরপুরে। লিওনেল মেসি সহ পুরো আর্জেন্টিনা জাতীয় দলকে বাংলাদেশে নিয়ে আসতে চান আর্জেন্টাইন নাগরিক ব্রুনো। বিশ্বকাপ ফাইনাল দেখতে এসে পিটিশন পেপারে স্বাক্ষর নিয়েছেন লাল সবুজ সমর্থকদের। প্রত্যাশা, দুই দেশের সমর্থকদের চাওয়ায় মেসিকে দেখাবেন বাংলাদেশের উন্মাদনা। মন ভাঙার রাতে আর্জেন্টাইন নাগরিকের এই উদ্যোগে নতুন করে স্বপ্ন দেখছেন বাংলাদেশের আকাশি সাদা সমর্থকরা। বিশ্বকাপ শুরুর দিকে বাংলাদেশে এসেছিলেন এই আর্জেন্টাইন নাগরিক ব্রুনো। কোয়ার্টার ফাইনালের আগেই ফিরে যান নিজ দেশে। তবে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর আবারও ছুটে আসেন ঢাকায়। শুধু বিশ্বকাপ ফাইনালের উন্মাদনার সাক্ষী হতেই নয়, সঙ্গে নিয়ে আসেন আরও বড় এক স্বপ্ন। লিওনেল মেসি সহ পুরো আর্জেন্টিনা দলকে বাংলাদেশে নিয়ে আসতে চান ব্রুনো। কেন তার আবারও ফেরা, এই প্রশ্নের উত্তরটা এভাবেই দিয়েছিলেন ব্রুনো। যদিও রাতটা ছিল বিষণ্ণতার, হতাশ হয়েছেন এমন পরাজয়েও। একটা কাগজ যেখানে লেখা আমরা স্বাক্ষর গ্রহণ করছি যেন আর্জেন্টিনা জাতীয় দল বাংলাদেশে আসে, যেখানে বাংলাদেশি সমর্থকদের সাইন নিচ্ছেন তিনি। একইভাবে সাইন নেবেন আর্জেন্টিনার নাগরিকদেরও। তার প্রত্যাশা এরা পৌঁছাবে মেসি পর্যন্ত, তাতে আল বিসিলিস্তেরা পা রাখবেন লাল সবুজের দেশে। Messi and the national team will come to Bangladesh. We are asking people in Bangladesh to sign this petition to bring the national team here to Bangladesh. কাগজে সাইন দেওয়া বাংলাদেশি সমর্থকরাও বিশ্বাস করেন তাদের ভালোবাসা এখন বিশ্বজুড়ে সুপরিচিত। তাই আশায় বুক বাঁধছেন আবারও মেসির পা পড়বে এই ভূখণ্ডে। যেহেতু এত ক্রেজ দেখাইতে পারছি, ইভেন এই ক্রেজটা যেহেতু ওদের পর্যন্ত চলে গেছে, আমরা আশা করব মেসি অবশ্যই আমাদের দেশে আসবে। আমরা তো এত ক্রাউড, আমরা সাপোর্ট করছি, ওনার খেলা দেখছি, আশা অবশ্যই করব, বিশ্বাস আছে অবশ্যই আসবে। ভালোবাসার এই স্বাক্ষরগুলো একদিন হয়তো পৌঁছে যাবে মেসিদের দুয়ারে। কোনো একদিন হয়তো লাল সবুজের দেশ আবারও বরণ করে নেবে আকাশী নীলদের। সেই স্বপ্ন নিয়েই অপেক্ষায় বাংলাদেশের সমর্থকরা। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের ক্রিকেটারদের পারফরমেন্সে হতাশ আকরাম খান। নাহিদ রানার ইনজুরিতে দায় দেখছেন টিম ম্যানেজমেন্টের। প্রশ্ন তুলেছেন বোর্ডের পরিকল্পনা ও বার্লিনের পর এবার নিউ জার্সি। 2 বছর আগে ইউরোপ জয়ের পর এবার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব মঞ্চের মুকুটও মাথায় তুলল স্পেন। গত 5 বছরে বয়সভিত্তিক দল থেকে শুরু করে সিনিয়র পর্যায়ে নারী থেকে পুরুষ সব মিলিয়ে রেকর্ড 16টি আন্তর্জাতিক শিরোপা জিতেছে লা রোহারা। তবে ফুটবল দুনিয়ায় স্পেনের এই একচ্ছত্র আধিপত্য কোনো আকস্মিক রূপকথা নয়, বরং দীর্ঘমেয়াদী আর নিখুঁত এক পরিকল্পনার ফসল। আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের বিশ্বজয় প্রমাণ করে ফুটবল মানচিত্রে তাদের রাজত্ব কোনো ফ্লুক বা হঠাৎ পাওয়া ভাগ্য নয়। এর পেছনে রয়েছে নিখুঁত এক স্প্যানিশ মাস্টার ক্লাস। নারী এবং পুরুষ উভয় ফুটবলেই তারা এখন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। ফুটবল ইতিহাসে এমন অলরাউন্ড কীর্তি নেই আর কোনো দেশের। তৃণমূলের সঠিক বিনিয়োগ আর নিখুঁত কাঠামোর উপর ভর করেই আজ ফুটবল বিশ্বে স্পেনের এই একচ্ছত্র আধিপত্য। 2022 সালের ডিসেম্বরে লুইস দে লা ফুয়েন্তেকে যখন প্রধান কোচ করা হয়, অনেকেই তখন সংশয় প্রকাশ করেছিলেন, কিন্তু স্প্যানিশ ফেডারেশন জানতো তারা কি করছে। দে লা ফুয়েন্তে বছর জুড়ে কাজ করেছেন স্পেনের যুব একাডেমিগুলোতে। আজকের বিশ্বজয়ী ইয়ামাল কিংবা কুরবাসিদের তিনি চেনেন একেবারে শৈশব থেকে। তাই তো একাডেমি থেকে সিনিয়র দল খেলার ধরন আর দর্শন বদলে যায়নি একটুও। এই চেনা সিস্টেমেই মাঠে এনে দিয়েছে অবিশ্বাস্য ধারাবাহিকতা।
একই সমান্তরালে স্পেনের নারী ফুটবলও পার করেছে এক নীরব বিপ্লবের দশক। মাত্র 10 বছর আগেও যেখানে মেয়েদের নিজস্ব যাতায়াত খরচ দিয়ে বিনা পারিশ্রমিকে খেলতে হতো, সেখানে লা মাসিয়া সহ স্পেনের শীর্ষ একাডেমিগুলো মেয়েদের জন্য তৈরি করেছে বিশ্বমানের সুযোগ সুবিধা, যার ফলশ্রুতিতে 2023 সালের বিশ্বকাপ জয়ের পর 2024 এবং 2025 সালে টানা নেশনস লিগ ঘরে তোলে স্পেনের নারীরা। এই বিশ্বকাপে স্পেনের জালে বল জড়ানো তো দূরের কথা, পুরো টুর্নামেন্টে তাদের গোল পোস্টে 10টা অন টার্গেট শট নিতে পেরেছে প্রতিপক্ষ। 19 বছরের ইয়ামাল কুরবাসি কিংবা 23 বছরের সালমারা কেবল বর্তমানেরই সেরা নন, তারা স্পেনের ফুটবলকে আগামী 1 দশক শাসন করার জ্বালানি যোগাচ্ছেন। টানা 38 ম্যাচে অপরাজিত থাকা স্পেনের এই জয়রথ এখন অনুসরণীয় হতে পারে অনেকের জন্যই, কারণ পরিকল্পনা যদি দীর্ঘমেয়াদী আর নিখুঁত হয়, তার সাফল্য কেবল সময়ের ব্যাপার মাত্র। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। স্পেনের শ্রেষ্ঠত্ব দিয়ে ভাঙল 1.5 মাসের মহাযজ্ঞ। 104 ম্যাচে এবারের বিশ্বকাপ গোল দেখেছে 308টি। সবচেয়ে বড় জয় জার্মানির কুরাসাওয়ের বিপক্ষে 7-1 গোলে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও ছিল হাই স্কোরিং। 6-4 গোলে ফ্রান্সকে হারায় ইংল্যান্ড। এই বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোজার বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙেন মেসি। পরে তাকে টপকে সবচেয়ে বেশি 22 গোলের মালিক হন এমবাপ্পে। নকআউট পর্বে 3 ম্যাচের শেষ 10 মিনিটে কামব্যাকের রেকর্ড করেছে রানার্স আপ হওয়া মেসির আর্জেন্টিনা। তবে শেষ ম্যাচে 10 জনের দল নিয়ে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হলো স্ক্যালোনি বাহিনীর। 48 দল, 104 ম্যাচ আর 3 দেশে আয়োজন। ইতিহাস গড়া বিশ্বকাপ সাক্ষী হয়েছে কত শত রেকর্ডের। শেষ বেলায় শ্রেষ্ঠত্ব দেখালো লামিন ইয়ামালের স্পেন। রাজনৈতিক প্রভাব, বিতর্কিত কর্মকাণ্ড, ইরানসহ বেশ কিছু দেশের ফুটবলার ও কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের ভিসা না দেয়া নিয়ে শুরু থেকে ছিল সমালোচনা। ম্যাচ মাঠে গড়ানোর পরও ইরানের প্রতি আয়োজকদের ছিল বিমাতাসুলভ আচরণ। 104 ম্যাচের বিশ্বকাপ ছিল রোলার কোস্টার, বিশেষ করে আর্জেন্টিনা ভক্তদের জন্য। নকআউট পর্বের প্রায় প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে শেষ মুহূর্তে। লম্বা বিশ্বকাপে সর্বমোট গোল হয়েছে 308টি। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল হওয়া ম্যাচ তৃতীয় স্থান নির্ধারণী ইংল্যান্ড ফ্রান্স। বুকাও সাকার হ্যাট্রিকে 6-4 ব্যবধানে জয় পেয়েছিল 3 লায়ন্স। বড় ব্যবধানের জয় পেয়েছে জার্মানি। রাউন্ড অফ 32 থেকে বিদায় নিলেও নবাগত কুরাসাওকে 7-1 গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল 4 বারের চ্যাম্পিয়নরা। তাছাড়া কাতারের বিপক্ষে 6-0 গোলের জয় পেয়েছিল কানাডা। 2014 থেকে 2026 12 বছর একটা রেকর্ড ছিল অক্ষুণ্ণ। বিশ্বকাপে সবচেয়ে বেশি 16 গোলের মালিক ছিলেন মিরোস্লাভ ক্লোজা। এই রেকর্ড কে ভাঙবেন, মেসি নাকি এমবাপে? এই প্রতিযোগিতাও শুরু হয় বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাট্রিক করে এলএম10 জানান দেন বয়সের ভারে নত নন, বরং শানিত তিনি। ছুঁয়ে ফেলেন ক্লোজাকে। পরের ম্যাচেই জোড়া গোল করে ভাঙেন বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। একসময় 21 গোল করে বিশ্বকাপেই সবচেয়ে বেশি গোলের মালিক বনে যান। তবে সেই রেকর্ড হাতছাড়া হয় কিলিয়ান এমবাপের কাছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপে সবচেয়ে বেশি 22 গোলের রেকর্ড গড়ে বিদায় নেন ফরাসি তারকা। অনেক আশা আর স্বপ্ন দেখিয়ে শেষ বিশ্বকাপ খেলতে আসা পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর যাত্রা শেষ হয় রাউন্ড অফ 16-এ, যেখানে লামিন ইয়ামালের স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের। এই বিশ্বকাপ বিদায় জানিয়েছে আরও বেশ কিছু মহাতারকার। ব্রাজিলের নেইমার, ক্রোয়েশিয়ার সোনালী প্রজন্মের অন্যতম তারকা লুকা মদ্রিচও খেলেছেন শেষ বিশ্বকাপ। বেলজিয়ামের রোমেও লুকাকু সহ অনেকে। তবে এই বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে বিশ্বকাপ জুড়ে মেসির অসামান্য পারফরমেন্সের পর ফাইনালে নিষ্প্রভ থাকা, সেই সাথে লা রোহাদের বিজয় গাথার জন্য। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে জিম্বাবুয়ে সফরে গিয়েই প্রশ্নের মুখে বাংলাদেশ দলের পারফরমেন্স। শান্ত মিরাজদের এখনও টপ লেভেলে ফাইট করার মতো স্ট্যান্ডার্ড দল মনে করেন না সাবেক অধিনায়ক আকরাম খান। এছাড়া অস্ট্রেলিয়া সফরের ঠিক আগে জিম্বাবুয়ে সিরিজে পেশা নাহিদ রানাকে টানা খেলে ইনজুরিতে ফেলায় টিম ম্যানেজমেন্টের কড়া সমালোচনা করেছেন তিনি। প্রশ্ন তুলেছেন টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা ও দূরদর্শিতা নিয়েও। ফুটবল বিশ্বকাপ শেষ, এবার ক্রিকেটে ফেরা যাক। সামনে বিদেশের মাটিতে একের পর এক কঠিন চ্যালেঞ্জ। আগামী বছর 3 দেশে বসবে ওয়ানডে বিশ্বকাপ। অথচ বিশ্বকাপের ভেন্যু জিম্বাবুয়েতে গিয়ে আত্মবিশ্বাস নয়, উল্টো হতাশ বাংলাদেশ।
টেস্টে লজ্জাজনক হার, ওয়ানডেতে সেই পুরনো ব্যাটিং রোগ। হারের কারণে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সমীকরণে প্রভাব পড়েছে। টি-20 সিরিজ জিতলেও ব্যাটারদের মানসিকতা, ম্যাচ অ্যাওয়ারনেস, মাঠের অ্যাপ্রোচ পছন্দ হয়নি কারোই। প্রশ্ন, এই বাংলাদেশ কি আদৌ বড় মঞ্চে লড়াই করতে পারবে? টি-20-তে আমরা জিতেছি, কিন্তু যে একটা ডোমিনেট করা জিতার যে একটা সম্ভাবনা থাকে সেটা কিন্তু আমরা করতে পারিনি। এইভাবে যদি খেলি আমরা সার্ভাইভ করা ডিফিকাল্ট আপনার টপ লেভেলে। সো ওই স্ট্যান্ডার্ডে যেতে হলে আসলে এখানে তো আমাদেরকে সবার চেয়ে ভালো হতে হবে, বাট আমরা জিম্বাবুয়ে গিয়ে ওই সফরে আমরা ভালো করতে পারিনি। সো ধারাবাহিকতা আমাদেরকে অবশ্যই আনতে হবে। জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার পর দিয়েছে বারবার কন্ডিশনের অজুহাত। ব্যাটিং কোচ আশরাফুল বলেছেন মাঠের আকার বড়, কিন্তু কদিন বাদই অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ, সেখানে সামলাতে হবে আরও কঠিন কন্ডিশনের চ্যালেঞ্জ। এটা এক্সকিউজ হতে পারে না, কারণ এখন নর্মালি আপনার টি-20-তে তো উইকেটটা সবসময় আপনার ভালো পাওয়া যায়। হয়তো 2-3টা ওয়ানডে বা টেস্টে হয়তো গিয়ে আপনার উইকেট একটা ব্যাড লাক হতে পারে, আগে ভিজা থাকলে হয়তো বা এটা না, বাট আপনাকে এটার মধ্যে অ্যাডজাস্ট করতেই হবে। প্লেয়ারদেরও কিন্তু আপনার আমি দোষারোপ করবো, কারণ ওরাও যে অপরচুনিটি পাচ্ছে, যে সুযোগ সুবিধা পাচ্ছে, ওরা কিন্তু ওটা কাজে লাগাতে পারছে না। পরের সিরিজটা কিন্তু আমরা অস্ট্রেলিয়া, ওখানেও যদি আবার আমরা খারাপ আল্লাহ না করুক, যদি খারাপ করি তাহলে আপনার আবার ধারাবাহিকতার অভাব আছে, এর মধ্যে যদি মেন্টালি আপনি ডাউন হয়ে যান তাহলে আরো প্রবলেম, আবার রিকভারি করাটা লম্বা সময়ের ব্যাপার। মাঠের ক্রিকেটের মতো আলোচনায় ছিল মাঠের বাইরের ঘটনাও। সিরিজ চলাকালে ইনজুরিতে থাকা লিটন দাসের দেশে ফিরে অনুমতি ছাড়াই চীন সফর নিয়ে তদন্ত করেছে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। এছাড়া টিম ম্যানেজমেন্টও প্রশ্নের মুখে। টানা খেলার ধকলে চটে পড়েছেন পেসার নাহিদ রানা। অস্ট্রেলিয়া সফরের আগে যা বাড়িয়েছে দুশ্চিন্তা। নাহিদ রানা ইজ এ ভেরি প্রসপেক্ট, মানে ট্যালেন্টেড প্লেয়ার এবং অ্যাসেট আমাদের জন্য। তো ওকে কিন্তু অনেক হিসাব করে আমাদেরকে খেলাতে হবে। ও কোন ফর্মেটে আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। টিমে যারা আছেন ওনাদেরকে অনেক সিরিয়াসলি এই ব্যাপারটা চিন্তা করতে হবে। তবে শুধু টিম ম্যানেজমেন্টকে দায় দিয়ে লাভ নেই। বছরের পর বছর আস্থা করার মতো বিকল্প পায়নি বাংলাদেশ। তাই একজন ছিটকে গেলেই নড়বড়ে হয়ে যায় পুরো দল। বিশ্বকাপের আগে যা ঠিক করা খুব প্রয়োজন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যোগ্য দলের হাতেই উঠেছে বিশ্বকাপ, বললেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। ফিফার 48 দল স্কিম সফল, মেসিকে 2030 বিশ্বকাপেও দেখার আশা। সে যে 39 বছর বয়সে এখনো মানে মেইন প্লেয়ার অফ দ্য টিম, এটা তো তার জন্য একটা বড় পাওয়া। জাতীয় পর্যায়ে আনুষ্ঠানিক পথ চলা শুরু নতুন করে স্পোর্টসের। প্রতিটি ডিসিপ্লিনে সেরা ক্রীড়াবিদরা পাবেন বিনামূল্যে পড়াশোনার সুযোগ, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন তোহা খান তামিম। মানিহা, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।